একা থাকলে মনটা একটু দুর্বল ফিল করতে পারে। দলে একাধিক মানুষ থাকলে ভয়টা ভাগ করে নেওয়া যায়, ফলে ভয়ের প্রভাবটা দুর্বল হয়ে যায়। কিন্তু যদি অনেকেই একই জিনিস শোনেন তখন সত্যি আর ভয়ের সীমানা মিশে যায়। ট্রুথ বিকামস স্কেয়ার। আজ ট্রুথ অর স্কেয়ারে এরকমই একটা গল্পটি অশোকনগর থেকে পাঠিয়েছেন আদিত্য। আজকের এপিসোডের নাম সেই ডাক। বাকি এক্সপিরিয়েন্স আদিত্যর জবানিতেই। আমাদের বন্ধুদের গ্রুপটা ভীষণ স্ট্রং। কাজের খাতিরে এখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেলেও স্কুল কলেজে আমরা পরস্পরের ভীষণ ঘনিষ্ঠ ছিলাম। বদমাইশি, হুল্লোড় সবই করতাম একসাথে। রূপক ছিল আমাদের এই দলের অন্যতম মেম্বার। অবস্থাপন্ন বাড়ির ছেলে হলেও রূপকের মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না, আর ওদের বাড়ির দরজা আমাদের জন্য সবসময় খোলা ছিল। ওদের ছিল একান্নবর্তী পরিবার। ওপরের তলায় থাকতো রূপকরা, আর নিচের তলায় ওর জ্যাঠামশাইরা। 1.5 তলায় থাকতেন রূপকের পিসি। এই পিসি ছিলেন স্পেশালি এবলড। আমাদের খুব স্নেহ করতেন। আমরা গেলে একবার পিসির সাথে দেখা করতামই। ওর কাছে গেলেই হাতে বিস্কিট বা লজেন্স গুঁজে দিতেন, গল্প করতেন। সেটাই ছিল আমাদের বাড়তি অ্যাট্রাকশন। আমাদের দৌড়াতে বাড়ির সবাই তিতিবিরক্ত হলেও এই পিসি সেসব দুশ্চিপনা করতে আমাদের এনকারেজ করতেন। কিছুটা জড়ানো কণ্ঠেই আমাদের বলতেন, যে যা বলুক, তোরা যা ইচ্ছে কর, আমি তো আর কোনোদিন এসব করতে পারিনি, তোরাই কর। পিসির আরেকটা বৈশিষ্ট্য ছিল, তিনি খেতে খুব ভালোবাসতেন। ঘরের মধ্যে একটা দড়ি লাগানো ঘণ্টা ছিল, সেটা টেনে ওই জড়ানো গলাতেই ডাক দিতেন, দিদিরা আমাকে খেতে দে, খুব খিদে পেয়েছে, দিদিরা আমায় খেতে দেবে। দিদি মানে রূপকের মা কিংবা জেঠিমা। আমরা মাঝে মাঝে পিসির গলার নকলও করেছি, তাতে পিসি রেগে না গিয়ে বরং মজাই পেতেন। ওই জড়ানো গলাতেই বলতেন, তোরা আছিস তো, তোরাই দেখে দে, আমি আর ডাকবো না। মাঝে মাঝে রূপকের মুখে শুনতাম পিসির এই খেতেদের চক্করে মাঝে মধ্যে বাড়ির অনেকে বিরক্ত হতেন। রূপক বলতো, এই ধর রুটি ঘুগনি খেয়েছেন, তারপরে এই ঘন্টা টেনে বলছেন আমায় এবার একটু চিড়ে ভাজা খেতে দে। বলতো এরকম করলে শরীর খারাপ হবে না? পিসি বুঝতে পারেন না বেশি খেলে শরীর খারাপ হবে। ওর হেলথ যে খুব ভালো অবস্থায় আছে তা তো নয়। এরপর বেশ কিছু বছর কেটে গিয়েছে। পিসির শারীরিক অবস্থাতেও বদল এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই হাসি খুশি ভাবটাও চলে গিয়ে বেজায় খিটখিটে হয়ে যান। বলার সঙ্গে সঙ্গে খাবার না দিলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করতেন। এসবের মাঝেই একদিন হঠাৎ অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পিসিকে বাঁচানো যায়নি। রূপকের কাছ থেকে আমরা খবরটা পাই সকালবেলায়। সঙ্গে সঙ্গে ছুটি হাসপাতালে। পিসি চলে যান দুপুরবেলা। হাসপাতাল থেকে পিসির মরদেহ বাড়ি এনে শ্মশানে যাওয়া, তারপর দাহ কাজ সারতে সারতে বিকেল হয়ে যায়। ফেরার পথে রূপক বলছিল, জানিস তো পিসি চলে গিয়ে একদিকে ভালোই হয়েছে, শেষের দিকে বড্ড ভুগছিলেন, মেজাজটাও খারাপ হয়ে যায়। যে পিসি আমায় দেখলে একগাল হাসতেন, সে আমায় দেখলেই ঘর থেকে বেরিয়ে যেতে বলতেন। আমরা কোনোদিন পিসির সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু তাও তার মনে হতো যে সবাই তাকে মেরে ফেলতে চাইছে। তাছাড়া শারীরিক অসুস্থতা তো ছিলই। এভাবে সবার বিরক্তি কুড়িয়ে কষ্টে সৃষ্টে বেঁচে থাকার চেয়ে চলে যাওয়াই ভালো। আমি তাতে বললাম, এইভাবে বলিস না ভাই, কোনো মৃত্যুই কাম্য নয়। দাহ করার সময় কাকু আর জ্যাঠামশাই কত কাঁদছিলেন দেখেছিস তো? হাজার হোক আপনজন তো। এসব বলতে বলতেই আমরা রূপকের বাড়ি এসে পৌঁছলাম। রূপকের জ্যাঠামশাই আমাদের বলেছিলেন বাড়ি এসে কিছু একটু খেয়ে নিতে। আমরা রূপকের বাড়িতে এসে ওই 1.5 তলার ঘরে এসে বসলাম। রূপক হঠাৎ ঘরে ঢুকে হাউ হাউ করে কেঁদে ফেলল।
বলল, জানিস আমার আমার গোটা ছেলেবেলা এই ঘরে কেটেছে। আমি খেলতাম আর পিসি চোখে চোখে রাখতেন আমায়। একসময় খেতে চাইতেন বলে কত বিরক্ত হতাম, আর আজ মানুষটাই নেই। এই দড়ি লাগানো ঘন্টা ধরে আর কেউ কোনোদিন টানবে না রে। রূপককে আমরা শান্ত করতে যাচ্ছিলাম, কিন্তু ও আবার বলল, এই দড়ি ধরে আর কেউ কোনোদিন টান দিয়ে ডাকবে না। কাঁদতে কাঁদতে রূপক ওই ঘন্টাটা ধরে একটা মোক্ষম টান দিল, আর তখনই একটা ঘটনা ঘটল। এর জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। রূপককে নিয়ে আমরা ঘরে 5 জন ছিলাম। ঘন্টায় টান দেওয়া মাত্রই শুনলাম, আমায় খেতে দে, বড় খিদে পেয়েছে, খেতে দে। আমরা সবাই থমকে গেলাম। ভয়ের মধ্যে একটা ব্যাপার আছে। ভয় আর বিশ্বাসের মধ্যে ক্রমাগত লড়াই হয়, আর সেই লড়াইয়ে বিশ্বাসকেই জেতাতে চাই আমরা বারবার। সেই কারণেই বোধহয় রূপক আবার দড়িটা ধরে টান দিল, হয়তো এটা প্রমাণ করতে যে পুরো ব্যাপারটাই কল্পনা। কয়েক সেকেন্ড সব চুপচাপ, কিন্তু তারপরেই আবার ভেসে এলো কণ্ঠস্বর। এবার সেই কণ্ঠস্বরে যুক্ত হয়েছে বিরক্তি। প্রচুর বিরক্তি নিয়ে সেই কণ্ঠস্বর বলছে সেই জড়ানো গলায়, বাবা বলবো আয় খেয়ে। সুস্মিত আমার হাতটা খামচে ধরল। আমি বুঝলাম ওর হাতটা বরফের মতো ঠান্ডা। রূপক সঙ্গে সঙ্গে আমাদের হাতের ইশারায় ঘরের বাইরে যেতে বলল। বেরিয়ে এসে দেখলাম রূপকের জেঠিমা সিঁড়ির ওপর দাঁড়িয়ে। বললেন, বুঝতে পারছি তোর মনের অবস্থা, কিন্তু যে যাওয়ার সে চলে গিয়েছে, এখন আর দড়ি ধরে টানলে কি হবে? মনকে শক্ত কর। আমরা চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইলাম রূপকের জেঠিমার দিকে। কি বলবো বুঝতে পারছিলাম না। জেঠিমা আমাদের বললেন, তোরা খেয়ে যা। কিন্তু তখনও আমাদের কানে ভাসছে সেই ডাক, দিদি আমায় খেতে দে, খিদে পেয়েছে। ভূতের গল্প অনেক পড়েছি, কিন্তু এরকম অভিজ্ঞতা আমাদের প্রথম। এবং সবাই এক জায়গায় থাকার জন্য ভয়ের মাত্রাটা আরো বেড়েছিল। ওই ঘটনার পর আমরা কেউ 1.5 তলার ঘরে ঢুকিনি। পরে সেটা একটা স্টোর রুমে বদলে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার, রূপক বা তার পরিবারের কেউই সেই খিদের ডাক আর কখনো শোনেনি। হয়তো চলে যাওয়ার পর আস্তে আস্তে খিদেটাও উধাও হয়ে যায়। কোনো একটি নম্বরকে আরেকটি নম্বর দিয়ে গুণ করলে সংখ্যাটা সবসময় বাড়ে। এই ঘটনাটা প্রমাণ করে যে ভয়ের ক্ষেত্রেও এই কথাটা ভীষণ সত্যি। এক জায়গায় অনেকের একই এক্সপিরিয়েন্স হলে ভয়ের চাপটা আরো বেড়ে যায়। স্কেয়ারের সাথে ট্রুথের যোগফলের রেজাল্ট হয়তো এটাই হয়, আর সেই রেজাল্ট আমাদের বোধ বুদ্ধির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এসব একা শুনতেই ভালো লাগে। সেই ভালো লাগা নিয়েই ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে।